নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা লাস্ট ইয়ারে যে সিটেটের এক্সাম হয়েছিল সেখান থেকে সিডিপির 30টা কোশ্চেন আলোচনা করব। যারা সামনে সিটেট দেবে অথবা ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি বা প্রাইমারি টেট দেবে কিংবা বিহারের টেট দেবে অথবা যারা এডুকেশন সাবজেক্টে ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি দেবে বলে ভাবছো, নেট দেবে বলে ভাবছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তাই মন দিয়ে দেখবে, শেষ পর্যন্ত দেখবে। আমরা শুধুমাত্র কোশ্চেনের সঠিক বা ভুল উত্তর দেখব না, তার সাথে কোশ্চেন কীভাবে অ্যানালাইসিস করতে হয়, যেগুলো ভুল হলো, কেন ভুল হলো, সেই জিনিসগুলো কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এটা মূলত পেপার ওয়ানের প্রশ্ন, পেপার ওয়ানের সিডিপি। 1 মার্চ এই এক্সামটা হয়েছিল 2026-এর সিটেটে। তো প্রথম প্রশ্ন দেখো, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, ওয়ান মার্কড অ্যাজ অ্যাসারশন অ্যান্ড দ্য আদার অ্যাজ রিজন, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাসারশনে বলা হচ্ছে, অ্যাট এনি এজ দ্য টিচার শুড ফোকাস অন হোয়াট দ্য চাইল্ড ক্যান নট ডু রাদার দেন হোয়াট দে ক্যান ডু উইথ হেল্প অর সাপোর্ট। বলা হচ্ছে যে কোনো বয়সে দ্য টিচার শুড ফোকাস, শিক্ষকের ফোকাস করা উচিত, অন হোয়াট দ্য চাইল্ড ক্যান নট ডু, শিশু যেটা পারবে না সেটাতে ফোকাস করা উচিত, রাদার দেন হোয়াট দে ক্যান ডু উইথ হেল্প অর সাপোর্ট, যেটা তারা অন্য কারো হেল্প বা সাপোর্ট দ্বারা পারবে তার থেকেও যেটা তারা পারবে না সেটাতেই শিক্ষকের ফোকাস করা উচিত। এটা অ্যাসারশনে বলা হচ্ছে। রিজনে কি বলা হচ্ছে, লেভ ভাইগটস্কি প্রপোজড। লেভ ভাইগটস্কির নাম আমরা পেয়ে গেছি, বোঝাই যাচ্ছে যে ভাইগটস্কির থিওরি থেকে দিয়েছে। যারা আমার ভাইগটস্কির থিওরির ক্লাস করেছো তারা এটা অবশ্যই পারবে, আর যারা এখনও করোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ক্লাসটা করো। আর এই টেট বা এসএলএসটি বা নেটের জন্য ক্লাসগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো, যাতে করে তোমাদের ক্লাসগুলো মিস না হয়ে যায়। তো লেভ ভাইগটস্কি প্রপোজড দ্যাট লার্নিং শুড ইনক্লুড অনলি দোজ বিহেভিয়ার্স, শিখন শুধুমাত্র সেই আচরণগুলোকেই বলে, দ্যাট দ্য চাইল্ড ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি, যেগুলো শিশু নিজেরাই করতে পারে। অর্থাৎ অ্যাসারশনে বলা হলো শিক্ষকের শুধুমাত্র ফোকাস করা উচিত যেগুলো শিশুরা করতে পারে না, তারা অন্য কারো হেল্প দিয়ে যেগুলো করতে পারে তার চেয়ে বরং যেগুলো করতে পারে না শিক্ষকের সেই আচরণগুলোতে ফোকাস করা উচিত। আর রিজনে বলা হচ্ছে ভাইগটস্কি বলেছেন যে লার্নিং সেই সমস্ত আচরণগুলো যেগুলো শিশুরা নিজেরা করতে পারে। এই কোশ্চেনটা মূলত জেডপিডি থেকে দেওয়া হয়েছে। জেডপিডি নিয়ে আমি আলোচনা করেছি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো জেডপিডিতে কিন্তু এই কথা বলা হয়নি, জেডপিডিতে বরং বলা হয়েছে, ভাইগটস্কি বরং বলেছে শিখন সেটাই যেটা শিশু অন্য কারো হেল্প দ্বারা একটু হেল্প করলেই করতে পারবে, সেই পর্যায়ে অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে যেটা ঘটে সেটাই শিখন। তো চাইল্ড যেটা নিজে করতে পারবে সেখানে কোনো শিখন হয় না, তাই রিজনটা অবশ্যই ভুল। আর অ্যাসারশনে বলা হচ্ছে শিক্ষকের ফোকাস করা উচিত শিশু যেটা নিজে করতে পারবে, নিজে যেটা করতে পারবে সে তো নিজে যেটা করতে পারবে না সেটাতে ফোকাস করা উচিত। হোয়াট দ্য চাইল্ড ক্যান নট ডু, যেটা শিশু করতে পারবে না, রাদার দেন হোয়াট দে ক্যান ডু উইথ হেল্প অফ, যেটা করতে পারবে না সেখানেও কিন্তু শিখন হয় না, সেটা সে কারো হেল্প দ্বারাও করতে পারবে না, যেটা সে একটু হেল্প করলে করতে পারবে বরং সেটাতেই ফোকাস করা উচিত। কিন্তু এখানে বলা হচ্ছে যেটা করতে পারবে না সেটাতে ফোকাস করা উচিত, তাই অ্যাসারশনও ভুল, অর্থাৎ দুটোই ভুল। তাই উত্তর হবে 3, অ্যাসারশন এবং রিজন এ অ্যান্ড আর বোথ আর ফলস। তো এটাই ঠিক উত্তর। যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট গিফটেড চিলড্রেন ইজ কারেক্ট। গিফটেড চিলড্রেন এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে এখানে। গিফটেড চিলড্রেন হ্যাভ সুপিরিয়র অ্যাকাডেমিক, সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল স্কিল। বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশু যারা গিফটেড চিলড্রেন তাদের সুপিরিয়র অ্যাকাডেমিক স্কিল থাকে, ভালো অ্যাকাডেমিক স্কিল থাকে, সোশ্যাল স্কিল থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল স্কিল থাকে। নট নেসেসারি তাদের সোশ্যাল ইমোশনাল স্কিল ভালো থাকবে, তারা অ্যাকাডেমিকে ভালো হতে পারে, তো একেরটা হবে না। সেকেন্ড অপশান বলা হচ্ছে, গিফটেড চিলড্রেন এক্সেল ইন অল এরিয়াজ অফ অ্যাকাডেমিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। বলা হচ্ছে গিফটেড চিলড্রেনরা অ্যাকাডেমিক্সের সমস্ত জায়গায় ভালো করে, তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে খেলাধুলো, নাচ, গান, সঙ্গীত, বক্তৃতা, যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোতেও ভালো করে। নট নেসেসারিলি তারা সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সমস্ত এরিয়াতে ভালো করবে, তাই এটাও ভুল।
তিনেরটাতে বলা হচ্ছে গিফটেড চিলড্রেন হ্যাভ আ হাই ডিগ্রি অফ মেন্টাল এবিলিটি, হ্যাঁ তাদের হাই ডিগ্রি অফ মেন্টাল এবিলিটি থাকে ইন স্পেসিফিক ডোমেন অফ নলেজ, পার্টিকুলার কোনো একটা বিষয়ে, এইটা ঠিক, গিফটেড চিলড্রেনরা পার্টিকুলার কোনো একটা বিষয়ে ভালো পারদর্শিতা দেখায়। তা চারেরটা কি বলছে দেখি, গিফটেড চিলড্রেন কাম আপ উইথ নভেল অ্যান্ড অরিজিনাল সলিউশন টু গিভেন প্রবলেমস, যে কোনো প্রবলেম দিলে তারা একটা নতুন এবং অরিজিনাল সলিউশন প্রোভাইড করে, নট নেসেসারি তারা সব প্রবলেমের অরিজিনাল এবং নভেল সলিউশন প্রোভাইড করবে, তাই চারেরটাও ভুল। তো উত্তর এখানে তিনেরটা ঠিক হবে। দেখা যাক তিনের দাগে কি বলা হচ্ছে, অ্যাট হুইজ লেভেল অফ কোহলবার্গ মোরাল রিজনিং চিলড্রেন টিপিক্যালি ডু নট ফুললি আন্ডারস্ট্যান্ড রুলস সেট ডাউন বাই আদার্স অ্যান্ড সোসাইটি। তিনেরটাতে বলা হচ্ছে অ্যাট হুইজ লেভেল অফ কোহলবার্গ মোরাল রিজনিং চিলড্রেন টিপিক্যালি ডু নট ফুললি আন্ডারস্ট্যান্ড রুলস সেট ডাউন বাই আদার্স অ্যান্ড সোসাইটি। কোহলবার্গের মোরাল রিজনিংয়ের থিওরিতে চিলড্রেন বা শিশুরা বুঝতে পারে না রুলস, যে নিয়মকানুনগুলো সেট করা হয় অন্যদের দ্বারা এবং সোসাইটির দ্বারা, সেটা কোন স্টেজে, পোস্ট অপারেশনাল লেভেল, প্রি অপারেশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, প্রি অপারেশনাল লেভেল। অ্যাকচুয়ালি অপারেশনাল লেভেল বলে তো কোনো লেভেল ছিল না, তাই 3-4 তো 1-4 তো আগেই বাদ চলে যাবে, পড়ে রইল প্রি কনভেনশনাল লেভেল এবং কনভেনশনাল লেভেল। কোন স্টেজে শিশুরা বুঝতে পারে না অন্যদের দ্বারা যে সমস্ত নিয়মকানুন সেট করা হয়েছে, প্রি কনভেনশনাল স্টেজে নাকি কনভেনশনাল স্টেজে? যারা আমার কোহলবার্গের ক্লাস করেছো তারা বলতেই পারবে, বাকি যারা পড়েছো নিশ্চয়ই বলতে পারবে, না পড়ে থাকলে আমার ক্লাসে গিয়ে ক্লাসটা দেখো, এগুলো সুন্দর করে করানো রয়েছে। আর এর উত্তরটা আমি বলবো না, এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে বলো কি হবে তিনের দাগেরটা। আমরা চারেরটাতে চলে যাই, হোয়াট শুড বি দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের পারপাস কি? টু অ্যানালাইজ স্টুডেন্ট রেসপন্সেস, টু ফাইন্ড আউট হোয়াট দে নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, টু আইডেন্টিফাই গ্যাপস ইন নলেজ, টু আইডেন্টিফাই এফেক্টিভ লার্নিং অ্যাক্টিভিটিস, টু অ্যাসাইন কম্পারেটিভ মার্কস টু স্টুডেন্ট। চুজ দ্য কারেক্ট অপশান। একে রয়েছে 2, 3, 4, 2-এ রয়েছে 1, 2, 3-এ রয়েছে 1, 2, 3, 4-এ রয়েছে 1, 3, 4, কোনটা ঠিক হবে? অ্যাসেসমেন্টের পারপাস কি? টু অ্যানালাইজ স্টুডেন্ট রেসপন্সেস, টু ফাইন্ড আউট হোয়াট দে নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ছাত্ররা কি জানে সেটা বোঝা এবং জানা। হ্যাঁ, অ্যাসেসমেন্টের মাধ্যমে সেটা তো করাই যায়, তাহলে একটা হবে। টু আইডেন্টিফাই গ্যাপস ইন নলেজ, নলেজের কোথায় গ্যাপ আছে তাদের সেটাও বোঝা যায়। টু আইডেন্টিফাই এফেক্টিভ লার্নিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কীভাবে শেখালে তারা আরও ভালো শিখবে সেটাও অ্যাসেসমেন্ট করে জানা যায়। তো চারেরটা কি বলছে, টু অ্যাসাইন কম্পারেটিভ মার্কস টু স্টুডেন্ট, অর্থাৎ একে অপরের সঙ্গে কম্পারেটিভ করা, কম্পেয়ার করা, কম্পারেটিভ মার্কস দেওয়া, না এটা ঠিক নয়, এই জন্য অ্যাসেসমেন্ট করা হয় না। তাহলে 1, 2, 3 ঠিক হবে, 1, 2, 3 কোথায় আছে? 3-এ, তাহলে 3টা কারেক্ট হবে। এবার চলে যাই 5-এ। আবার দেখো ভাইগটস্কি থেকে প্রশ্ন, অর্থাৎ ভাইগটস্কি, পিঁয়াজে, কোহলবার্গ, বান্দুরা এগুলো কিন্তু আমি করিয়ে রেখেছি থিওরিটিক্যাল ক্লাস এবং সেখান থেকেই বেশি প্রশ্ন আসছে। তো বাকি ক্লাসও আমি করিয়ে দেবো, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখে নাও একবার, তাহলে কিন্তু নিশ্চয়ই উপকৃত হবে। হ্যাঁ, হতে পারে আমার ক্লাসের ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি অতটা ভালো নয়, কারণ আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার নই, কিন্তু পড়াতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, তাই সময় পেলে দিই। তোমরা যদি দেখো উপকৃত হবে, না দেখলেও ঠিক আছে, তোমার ভালো, তুমি বেশি বোঝো আমার থেকে, সো গো অ্যাহেড। আচ্ছা, 5-এরটা কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কি থিওরি হোয়াট ইজ মিন্ট বাই দ্য টার্ম স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংয়ের অর্থ কী? স্ক্যাফোল্ডিং আমি ধরে ধরে পড়িয়েছি, ফেসবুকেও আমি স্ক্যাফোল্ডিংয়ের ছোট্ট করে ভিডিও দিয়েছি। অপশানে বলা হচ্ছে, আর রিসোর্স ম্যাটেরিয়াল দ্যাট এইডস ইন বেটার রিকল অফ কনসেপ্ট, a measurement tool used to assess a student cognitive development, a metaphorical term for when students are left to learn on their own, a strategy in which a more knowledgeable person provides support and guidance to help a less knowledgeable person learn a new skill or concept। কোনটা হবে? ভাইগটস্কির থিওরিতে হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিংয়ের অর্থ কী? আর রিসোর্স ম্যাটেরিয়াল দ্যাট এইডস ইন বেটার রিকল অর কনসেপ্ট, ভালো মেমোরাইজ করতে হেল্প করবে, মনে করতে হেল্প করবে কনসেপ্টগুলোকে, না সেটা স্ক্যাফোল্ডিংয়ের অর্থ না। আর মেজারমেন্ট টুল, স্ক্যাফোল্ডিং মোটেই মেজারমেন্ট টুল নয়, তাই 2-এরটাও হবে না।
A metaphorical term for when student are left to learn on their own, তাদের নিজেদেরকে কখন ছেড়ে দেওয়া হবে তার জন্য একটা মেটাফরিক্যাল টার্ম, কিছুটা মিল আছে এর সাথে। আমরা 4 অপশানটা দেখি। আর স্ট্র্যাটেজি ইন হুইচ আ মোর নলেজেবল পারসন, এটা দেওয়া হয়েছে ভাইগটস্কির থিওরিতে একটা কনসেপ্ট আছে MKO, মোর নলেজেবল আদার্স, ভিডিও দেখলে পেয়ে যাবে সেইখান থেকে। আর স্ট্র্যাটেজি ইন হুইচ আ মোর নলেজেবল পারসন প্রোভাইড সাপোর্ট অ্যান্ড গাইডেন্স টু হেল্প আ লেস নলেজেবল পারসন লার্ন আ নিউ স্কিল অর কনসেপ্ট, অ্যাকচুয়ালি এটাই হবে স্ক্যাফোল্ডিংয়ের অর্থ। অর্থাৎ মোর নলেজেবল যিনি বেশি জানেন তোমার থেকে, তার কাছ থেকে তুমি হেল্প নিয়ে বা সে হেল্প করবে কম নলেজেবল পারসনকে। এই যে সাপোর্ট, স্ক্যাফোল্ডিং মানে একটা সাপোর্ট দেওয়া, তো সেই সাপোর্ট দেওয়াটাই ঠিক হবে। তো 4টা 5-এর দাগের 4-এর অ্যান্সারটা ঠিক। 6-এর দাগের হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং আর্লি চাইল্ডহুড, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কোন ফ্যাক্টরসগুলো কন্ট্রিবিউট করে, কোন ফ্যাক্টরসগুলো অবদান রাখে আর্লি চাইল্ডহুডের বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে? কালচারাল প্র্যাকটিস, নিউট্রিশন, প্লে অপরচুনিটিস, কোয়ালিটি অফ এডুকেশন। কোনগুলো ঠিক? কালচারাল প্র্যাকটিসেস, নিউট্রিশন, প্লে অপরচুনিটিস, কোয়ালিটি অফ এডুকেশন, কোনটা ঠিক হবে? কালচারাল প্র্যাকটিস, তারা কীরকম আর্লি চাইল্ডহুড মানে ছোট ছেলে, ছোট বাচ্চা, তো কালচারাল প্র্যাকটিসের ক্ষেত্রে তারা কী ধরনের সংস্কৃতি ফলো করছে, হ্যাঁ সেগুলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজে লাগে। নিউট্রিশন, খাওয়ার দাওয়ার অবশ্যই গ্রোথে তো কাজে লাগবেই। প্লে অপরচুনিটিস, তারা কতটা খেলাধুলো করছে, হ্যাঁ সেগুলো শারীরিক বিকাশে, মানসিক বিকাশে অবশ্যই সাহায্য করে। কোয়ালিটি অফ এডুকেশন, কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটাও গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে। তাই 4টেই হবে, 1, 2, 3, 4, 1-এর দাগের আছে, তাহলে এটাই ঠিক হবে, 6-এর দাগের 1। 7-এর দাগ চিলড্রেন ডেমনস্ট্রেট ড্যাশ when they add a new schema for recognizing horses to their other system for identifying animals। স্কিমা থেকে কোশ্চেন চলে এসছে, স্কিমা আমি ধরে ধরে করিয়েছি পেঁয়াজের থিওরিতে, বারবার বলেছি। এটা তাহলে কি হবে বলো? চিলড্রেন ডেমনস্ট্রেট ড্যাশ when they add the new schema for recognizing horses to their other system for identifying animals। নিউ স্কিমা তৈরি করছে ঘোড়াকে চেনার জন্য। নিউ স্কিমা যখন তৈরি হয় সেটাকে কী বলে? স্ক্যাফোল্ডিং তো আমি আগেই বললাম, আমরা আলোচনা করলাম স্ক্যাফোল্ডিংয়ের কনসেপ্ট। স্ক্যাফোল্ডিং তো পেঁয়াজের নয় বা স্কিমার মধ্যে আসে না, তাই এটা হবে না। অ্যাকোমোডেশন, মেটাকগনিশনও আসে না স্কিমার মধ্যে। অ্যাসিমিলেশন, কোনটা হবে? অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, এই দুটোর মধ্যে একটা হবে। নিউ স্কিমা কোনটা হবে? অ্যাকোমোডেশন নাকি অ্যাসিমিলেশন? এটা কমেন্ট করে জানাও, এটা আমি বলবো না, খুব সহজ। আমরা 8-এর দাগে চলে যাব, 7-এর দাগেরটা কমেন্ট করে জানাবে তোমরা। লেভ ভাইগটস্কির থিওরি হ্যাজ বিন ক্রিটিসাইজড করা হয়, আমি ক্রিটিসিজমও করিয়েছি ভিডিওতে থিওরিটিক্যাল ক্লাসে। এক্স্যাক্টলি ওই জায়গা থেকেই প্রশ্নগুলো দিচ্ছে। আমি যা করেছি, যে থিওরিগুলো এখনও পর্যন্ত পড়িয়েছি, ওই থিওরি থেকে ওর বাইরে কোনো প্রশ্নই নেই। আরও যখন পরে পরে করব আরও বুঝতে পারবে, যারা দেখেছো তারা। আর যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, গিয়ে দেখো। অপশান কি আছে? কনসিডারিং প্রমিনেন্স অফ ইমোশনাল ফ্যাক্টরস ইনফর্মিং মোটিভেশন ফর লার্নিং, emphasizing biological influences in the process of development at the expense of socio-cultural factors, giving importance to student instead of teachers in the process of learning, overlooking the role of genetics and biology in the course of learning। কোনটা ঠিক হবে? কনসিডারিং প্রমিনেন্স অফ ইমোশনাল ফ্যাক্টরস ইনফর্মিং মোটিভেশন ফর লার্নিং, ইমোশনাল ফ্যাক্টরসকে গুরুত্ব দেওয়া ইনফর্মিং মোটিভেশনের জন্য লার্নিংয়ের ক্ষেত্রে, সেটার জন্য ক্রিটিসিজম হয়েছে না, এটার জন্য ক্রিটিসাইজ করা হয়নি। এমফাসাইজিং বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যাট দ্য এক্সপেন্স অফ সোশিও কালচারাল ফ্যাক্টরস, অর্থাৎ বায়োলজিক্যাল বিষয় বেশি ইনফ্লুয়েন্স করেছে ডেভেলপমেন্টের প্রসেসের ক্ষেত্রে, না তিনি তো বায়োলজিক্যাল বিষয় ইনফ্লুয়েন্স করেননি বেশি।
তিনেরটা গিভিং ইম্পর্টেন্স টু স্টুডেন্ট ইনস্টিড অফ টিচার্স ইন দ্য প্রসেস অফ লার্নিং, স্টুডেন্টকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে টিচারের ক্ষেত্রে, শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা ঠিক না, এটাও ঠিক না, এর জন্য তাকে সমালোচনা শুনতে হয়নি। ওভারলুকিং দ্য রোল অফ জেনেটিক্স অ্যান্ড বায়োলজি ইন দ্য কোর্স অফ লার্নিং, হ্যাঁ তিনি ওভারলুক করেছেন জেনেটিক্স এবং বায়োলজির যে রোল আছে সেটাকে কম গুরুত্ব দিয়েছেন, আগেই বললাম, ইন দ্য কোর্স অফ লার্নিং, শিখনের ক্ষেত্রে। এটাই তার প্রধান সমালোচনা, তাই এটাই ঠিক হবে। 8-4। 9টা দেখি। Growth of the body and brain, sensory capabilities and motor skill are a part of growth of the body and brain, অর্থাৎ বডি মানে শরীর এবং ব্রেনের গ্রোথ, সেন্সারি ক্যাপাবিলিটিস অ্যান্ড মোটর স্কিল আর আ পার্ট অফ, বলা হচ্ছে শারীরিক বৃদ্ধি, সেন্সারি ক্যাপাবিলিটিস মানে আমাদের যে 5টা সেন্সেস আছে সেগুলোর ক্ষমতা বৃদ্ধি, আর মোটর স্কিল সাইকোমোটর যে মোটর স্কিলের যে দক্ষতা অর্থাৎ অঙ্গ সঞ্চালনের যে দক্ষতা, সেগুলো কিসের পার্ট? সেন্সারি মোটর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট। সেন্সারি মোটর ডেভেলপমেন্টে মোটরটা আসবে, বাকি সেন্সারি আসবে, কিন্তু বডি আর ব্রেন আসবে না, তাই এটা হবে না। আচ্ছা, কগনিটিভ ডেভেলপমেন্ট ব্রেনের জায়গা, ব্রেন আসবে, সেন্সারি ক্যাপাবিলিটিস মোটর স্কিল আসবে না, তাই এটা হবে না। সোশ্যাল ডেভেলপমেন্টে কোনোটাই আসবে না, তাই এটাও হবে না। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে এগুলো সব, কারণ পুরোটাই ফিজিক্যালের জায়গা, বডি, ব্রেন, সেন্সগুলো, অঙ্গ সঞ্চালনমূলক দক্ষতা, এগুলো সব ফিজিক্যাল ডেভেলপমেন্টের পার্ট, তাই এটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আসবে। এবার 10টা দেখে নিই। দ্য প্রসেস অফ প্রবলেম সলভিং আর হিন্ডার্ড বাই ইউজ অফ অ্যালগোরিদমস, হিউরিস্টিক্স, ফাংশনাল ফিক্সডনেস, অ্যানালজিক্যাল থিঙ্কিং। দ্য প্রসেস অফ প্রবলেম সলভিং আর হিন্ডার্ড বাই, অর্থাৎ প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান যে প্রক্রিয়া সেটা হিন্ডার্ড মানে বাধাপ্রাপ্ত হয় কিসের মাধ্যমে? ইউজ অফ অ্যালগোরিদমস ইউজ করার জন্য প্রবলেম সলভিং বাধাপ্রাপ্ত হয় না, এটা তো হবে না। হিউরিস্টিক মানে আবিষ্কারমূলক পদ্ধতি, সেটার জন্য প্রবলেম সলভিং বাধাপ্রাপ্ত হয় না, সেটা তো বরং কাজে লাগে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে। ফাংশনাল ফিক্সডনেস, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি রিজিড হই, আমাদের কার্যক্ষমতা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে তো আমরা নতুন নতুন প্রবলেম এলে সলভ করতে পারবো না, তাই ফাংশনাল ফিক্সডনেস এটাই ঠিক হবে। ফিক্সড হয়ে যাওয়া, ফিক্সডনেস থাকা কোনো বিষয়ে, রিজিড হয়ে যাওয়া, ফাংশন করতে না পারা প্রপারলি, সেটাই প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বাধা স্বরূপ। অ্যানালজিক্যাল থিঙ্কিং না, অ্যানালজিক্যাল থিঙ্কিং তো হেল্প করে, তাই এটাই বাধা। 3টা অ্যান্সার হবে। এবারে আমরা 11 দাগেরটা দেখে নিই। গিভিন বিলো আর 2 স্টেটমেন্ট, 1 মার্কড অ্যাজ অ্যাসারশন অ্যান্ড দ্য আদার এজ রিজন। আবার অ্যাসারশন রিজন থেকে কোশ্চেন দিয়েছে, দেখে নিই। অ্যাসারশনে কী বলেছে? সেলফ রেগুলেশন অ্যান্ড ইম্পালস কন্ট্রোল শুড বি আ ভাইটাল কম্পোনেন্ট অফ স্কুল কারিকুলাম। বলা হচ্ছে বিদ্যালয়ের পাঠ্যক্রমে সেলফ রেগুলেশন মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, ইম্পালস কন্ট্রোল, ইম্পালস মানে হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়া, উত্তেজিত হয়ে পড়া, ভেঙে পড়া, ইম্পালসিভ যেগুলো আচরণ, সেগুলোকে কন্ট্রোল করতে পারা স্কুলের একটা স্কুল কারিকুলাম বা বিদ্যালয় পাঠ্যক্রমের একটা ভাইটাল কম্পোনেন্ট বা ভাইটাল উপাদান হওয়া উচিত, প্রয়োজনীয় উপাদান। অর্থাৎ এই জিনিসগুলো সেলফ রেগুলেশন, ইম্পালস কন্ট্রোল স্কুল কারিকুলামে থাকা উচিত, এটা বলা হচ্ছে অ্যাসারশনে। রিজনে কি বলা হচ্ছে? সোশিও ইমোশনাল স্কিল হেল্প স্টুডেন্ট টু রেগুলেট দেয়ার ওন লার্নিং। সোশিও ইমোশনাল স্কিল হেল্প স্টুডেন্ট টু রেগুলেট দেয়ার ওন লার্নিং, অর্থাৎ সামাজিক এবং প্রাক্ষবিক যে দক্ষতা সেগুলো ছাত্রছাত্রীকে হেল্প করে কিসের ক্ষেত্রে? তাদের নিজেদের লার্নিংকে রেগুলেট করার ক্ষেত্রে, অর্থাৎ নিজেদের লার্নিংকে পরিবর্তন করার ক্ষেত্রে সোশিও ইমোশনাল স্কিল হেল্প করে, এটা রিজনে বলা হচ্ছে। অ্যাসারশনে বলা হচ্ছে সেলফ রেগুলেশন, ইম্পালস কন্ট্রোল এগুলো পাঠ্যক্রমে থাকা উচিত, আর রিজনে বলা হচ্ছে সোশিও ইমোশনাল স্কিল ছাত্রছাত্রীদের লার্নিংকে রেগুলেট করতে বা পরিবর্তন করতে বা নিজেদের মতো শিখতে হেল্প করে। কোনটা ঠিক? বোথ A and R are true and R is the correct explanation of A.
সেকেন্ড অপশানে বলা হচ্ছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তিনেরটা বলা হচ্ছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। চারেরটা বলা হচ্ছে বোথ এ অ্যান্ড আর আর ফলস। কোনটা ঠিক? সেলফ রেগুলেশন অ্যান্ড ইম্পালস কন্ট্রোল, হ্যাঁ কারিকুলামের তো অবশ্যই থাকা উচিত, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, তাই অ্যাসারশন তো ঠিক হওয়া উচিত। রিজনে কি বলা হচ্ছে? সোশিও ইমোশনাল স্কিল, সামাজিক এবং প্রাক্ষবিক যে দক্ষতা, হ্যাঁ সামাজিক দক্ষতা আর প্রাক্ষবিক দক্ষতা, ইমোশন আর সোশ্যাল যে স্কিল রয়েছে সেগুলো স্টুডেন্টকে নিজেদের লার্নিং রেগুলেট করতে হেল্প করে, অবশ্যই হেল্প করে, অবশ্যই হেল্প করে। অর্থাৎ এটাও ঠিক, এও ঠিক আরও ঠিক। সেগুলো আমাদের যদি সোশিও ইমোশনাল স্কিল ভালো থাকে আমরা নিজেদের লার্নিংকে রেগুলেট করতে পারবো, আমরা কখন শিখবো না, কারণ আমরা আমাদের ইমোশানকে কন্ট্রোল করতে পারছি, তো আমরা এটাও করতে পারবো, তো রিজনটাও ঠিক হবে। এবং যেহেতু সোশিও ইমোশনাল স্কিল রেগুলেট করতে সাহায্য করে নিজেদের লার্নিংকে, তাই এগুলো কারিকুলামেও থাকা উচিত। সেলফ রেগুলেশন আর ইম্পালস কন্ট্রোল থেকেই সোশিও ইমোশনাল স্কিল তৈরি হয়, তাই আর্টটা এর কারেক্ট এক্সপ্লেনেশনও বটে, এটা কারিকুলামে থাকা উচিত কারণ এটা এই কাজে হেল্প করে। তো রিজন ঠিক আছে, অ্যাসারশনও ঠিক আছে, এবং রিজনটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন, তাই একেরটা ঠিক হবে। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এবার 12টা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং এজ গ্রুপ করেসপন্ডস টু মিডিল চাইল্ডহুড? হুইচ অফ দ্য ফলোয়িং এজ গ্রুপ করেসপন্ড টু মিডিল চাইল্ডহুড? 6 থেকে 11, 12 থেকে 16, 3 থেকে 5, জন্ম থেকে 2 বছর। হুইচ অফ দ্য ফলোয়িং এজ গ্রুপ করেসপন্ড টু মিডিল চাইল্ডহুড? মিডিল চাইল্ডহুডের সঙ্গে কোনটা রিলেটেড, কোন এজ গ্রুপটা মিডিল চাইল্ডহুডের কথা বলা হয়েছে? তাহলে দেখে নিই। 12 থেকে 16, 12 থেকে 16 তো চাইল্ডহুড পেরিয়ে যাচ্ছে, আর যদি লেট চাইল্ডহুড বলা যেত তাও ভাবা যেত, তাই এটা হবে না। আচ্ছা 3 থেকে 5, 3 থেকে 5 বড্ড আর্লি চাইল্ডহুড বললে তাও দেখা যেত, ইনফেন্সির কাছাকাছি চলে যাচ্ছে, তাও এটাও হবে না। বার্থ টু 2 ইয়ার্স, এটা তো ইনফেন্সি, একদম জন্ম থেকে 2 বছর পর্যন্ত শৈশবকাল, তাই মিডিল হবে এখানে 6 থেকে 11 বছর। অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্টাল স্টেজগুলো বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন, তো এগুলো কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি যে কোনটা হবে না, তার মানে একেরটা হবে, না হলে তোমার পড়া থাকতে হবে এগুলো কে বলেছেন কিভাবে বলেছেন। তো জেনারেলি 6 থেকে 11 বছরকে মিডিল চাইল্ডহুড বলেছেন অনেকে বা ধরা হয়, তাই এটাই ঠিক হবে। 13টা গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, ও এখানেও আবার অ্যাসারশন রিজন দিয়েছে, পড়ে নিতে হবে আমাদের। অ্যাসারশনে বলা হয়েছে টু এনশিওর অ্যাসেসমেন্ট ফর লার্নিং টিচার মেড টাস্ক শুড বি ইনক্লুডেড ফর প্রোভাইডিং ফিডব্যাক টু সাপোর্ট স্টুডেন্ট লার্নিং রাদার দেন দ্য ইউজ অফ স্ট্যান্ডার্ডাইজড আউটকাম পারফরম্যান্সেস। আর রিজনে বলা হয়েছে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আর মোর অ্যালাইন্ড উইথ দ্য অ্যাসেসমেন্ট অফ লার্নিং। কোনটা ঠিক হবে সেটা বুঝতে হলে আগে কি বলেছে বুঝতে হবে। অ্যাসারশনে বলা হয়েছে টু এনশিওর অ্যাসেসমেন্ট ফর লার্নিং টিচার মেড টাস্ক, টু এনশিওর অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আচ্ছা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এনশিওর করার জন্য টিচার মেড টাস্ক শুড বি, অর্থাৎ টিচার মেড টাস্ক অর্থাৎ শিক্ষক যে টাস্কগুলো তৈরি করেন সেগুলো শুড বি ইনক্লুডেড ফর প্রোভাইডিং ফিডব্যাক, সেগুলোই ইনক্লুড করা উচিত ফিডব্যাক প্রোভাইড করার ক্ষেত্রে, টু সাপোর্ট স্টুডেন্ট লার্নিং স্টুডেন্টদের শিখনে সাপোর্ট করার জন্য, রাদার দেন দ্য ইউজ অফ স্ট্যান্ডার্ডাইজড আউটকাম পারফরম্যান্স। স্ট্যান্ডার্ডাইজড মানে যেগুলো আদর্শগত অভিক্ষা বা আদর্শগত পারফরম্যান্স, সেগুলোর চেয়ে যেগুলো শিক্ষক নিজেরা তৈরি করেন, অর্থাৎ একটা শিক্ষক তৈরি করা টাস্ক বা কোশ্চেন আর একটা হয় স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন। স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেনের থেকে শিক্ষক যেগুলো তৈরি করেন সেগুলোই ফিডব্যাকের ক্ষেত্রে স্টুডেন্ট ফিডব্যাক পাওয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোই স্টুডেন্টদের শিখনে সাহায্য করে, এ কথাই বলা হয়েছে। আর রিজনে বলা হয়েছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আর মোর অ্যালাইন্ড উইথ দ্য অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো আরও বেশি অ্যালাইন্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখনের যে অভিক্ষা বা শিখনকে অ্যাসেস করার ক্ষেত্রে আদর্শগত অভিক্ষাগুলোই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি যুক্তিযুক্ত, বেশি প্রয়োজন, রাদার দেন অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অর্থাৎ স্টুডেন্টদের অ্যাসেসমেন্টের জন্য একটা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, একটা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এই দুটো আগে বুঝিয়ে দিই। অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে শিখনের অভিক্ষা, আর একটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং শিখনের জন্য অভিক্ষা,
একটা হয় শিখনের উন্নতির জন্য অভিক্ষা নিচ্ছি, আমি কেন অভিক্ষা নিচ্ছি, তাতে শিখনটা বেটার করতে পারি। আর একটা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখনের অভিক্ষা, মানে কতটা শেখা হয়েছে সেটা জানার জন্য, শুধুমাত্র কতটা শিখেছে সেটা জানা। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে শিখনটা আরও যাতে ভালো হয় সেই জন্য। একটা লার্নিংয়ের অভিক্ষা আর একটা লার্নিংয়ের জন্য অভিক্ষা। একটা শিখনের অভিক্ষা, শিখন কতটা হয়েছে সেটা জানছি, আর একটা শিখনের জন্য, শিখনের উন্নতির জন্য, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে শিখনের অভিক্ষা, কতটা শিখন হয়েছে সেটা জানছি। বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো শিখনের অভিক্ষা, অর্থাৎ কতটা শিখন হয়েছে সেটা জানার জন্য বেশি গুরুত্বপূর্ণ, শিখনের উন্নতির জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। সেটার জন্য বলা হচ্ছে টিচার মেড টাস্ক শুড বি ইনক্লুড ফর প্রোভাইডিং ফিডব্যাক টু সাপোর্ট স্টুডেন্ট লার্নিং। স্টুডেন্ট লার্নিংয়ে সাপোর্ট করার জন্য টিচার মেড টাস্ক খুব ইম্পর্টেন্ট টু অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে টু এনশিওর অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শিখনের জন্য যে অভিক্ষা, অর্থাৎ শিখনের উন্নতির জন্য যে অভিক্ষা, সেখানে টিচার মেড টাস্ক শুড বি ইনক্লুডেড, শিক্ষকের তৈরি বিষয়বস্তু ইনক্লুড করা উচিত। অর্থাৎ শিখনের ভালোর জন্য, শিখনের উন্নতির জন্য শিক্ষকের তৈরি যে সমস্ত অভিক্ষা, শিক্ষকের তৈরি যে সমস্ত কাজ, সেগুলোই ব্যবহার করা উচিত স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। কারণ স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে, শিখনের অভিক্ষায় শিখনটা কতটা হয়েছে সেটা জানার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এই দুটো কি ঠিক, সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো বলা হচ্ছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য টিচার মেড টাস্ক ইনক্লুড করা উচিত, মানে শিখনের উন্নতির জন্য যাতে ফিডব্যাক পাই। হ্যাঁ, কারণ শিখনের উন্নতির তখনই হবে যখন প্রতিনিয়ত শিক্ষক ফিডব্যাক নেবেন, তারা বিভিন্ন প্রশ্ন করবেন, বিভিন্ন টাস্ক দেবেন, বাড়িতে কিছু হোম টাস্ক দেবেন, সেগুলো করে এলে বুঝতে পারবেন যে স্টুডেন্টরা কতটা শিখছে এবং তারা সেইভাবে শেখাতে পারবেন, তো শিখনের উন্নতি হবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য কিন্তু টিচার মেড টাস্কটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা করা উচিত, তাই অ্যাসারশন ঠিক। আর রিজনিংয়ে বলা হয়েছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেগুলো আদর্শগত অভিক্ষা, মানে যেগুলো এভালুয়েট করা হয়, কোশ্চেন যেরকম একদম তোমার সামেটিভ অভিক্ষা যেগুলো নেওয়া হয় বছরের শেষে, কোশ্চেন করা হয়, সেগুলোর মডারেশন হয়, তারপরে সিলেকশন হয়, হ্যাঁ এই কোশ্চেন ঠিক আছে, কোন কোশ্চেনের কোথায় ভুল আছে, সব কিছু দেখে ভালো করে প্রশ্ন তৈরি করে ডেলি বেসিসে যেগুলো টিচার নেন ওগুলো না, বরং একদম বছরের শেষে যেগুলো, সেগুলো মূলত স্ট্যান্ডার্ডাইজ টেস্টের দিকে যায়। তো সেইটা বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখন সম্পর্কে জানার জন্য, কতটা শিখন হয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ, তার সঙ্গে বেশি অ্যালাইন করে, কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের সঙ্গে অ্যালাইন করে না, এটা ভুল। শিখনের উন্নতির জন্য সেটা গুরুত্বপূর্ণ, স্ট্যান্ডার্ডাইজ টেস্টও শিখনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, শুধুমাত্র কতটা শিখন হয়েছে এটা জানাই সামেটিভের উদ্দেশ্য না, বরং তার উন্নতি করাও উদ্দেশ্য। বা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট সেটাও করতে পারে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দুটোই করতে পারে, অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয় রিজনটা ভুল, তাই 13 দাগের শুধু অ্যাসারশনটা ঠিক কোথায় আছে, এই যে 4, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, তো এটাই ঠিক হওয়া উচিত। এবার আমরা 14 দাগের চলে যাই। 14 দাগের কি হবে, 14 দাগে বলা হচ্ছে গিভেন, এখানেও অ্যাসারশন রিজন দেওয়া হয়েছে, আমরা পড়ে নিই। অ্যাসারশনে বলা হচ্ছে চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ আ ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক কোডস। চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ আ ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক কোডস। আর রিজনে বলা হচ্ছে চাইল্ডহুড ইজ আ ন্যাচারাল বায়োলজিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। চাইল্ডহুড ইজ আ ন্যাচারাল বায়োলজিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। আর অ্যাসারশনে বলা হচ্ছে চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ আ ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক্স কোডস। অর্থাৎ শিশুদের বিকাশ ইজ আ ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক কোডস। ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক কোডস, এই শব্দটার মানে বুঝতে হবে। আনফোল্ডিং অফ জেনেটিক্স কোডস মানে কি, জিনগত সূত্রে যা পাওয়া, বংশগতি সূত্রে যা পাওয়া, সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, যেটা ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। বলা হচ্ছে শিশুদের বিকাশ ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক্স কোডস, অর্থাৎ জিনের প্রকাশ
প্রকাশের মাধ্যমেই কিন্তু শিশুর ডেভেলপমেন্ট হয়। ঠিক জিনের প্রকাশের মাধ্যমে জিনের প্রকাশ শিশু বা বংশগতির প্রকাশ শিশুর বিকাশকে প্রভাবিত করে, কিন্তু ডাইরেক্ট রেজাল্ট মানে শুধুমাত্র এটার মাধ্যমেই হয়, ডাইরেক্ট রেজাল্টও না, তার সাথে লার্নিং এনভায়রনমেন্ট এগুলোও বিকাশে প্রভাব বিস্তার করে। তাই অ্যাসারশন হবে না এখানে। ডাইরেক্ট রেজাল্ট কথাটা যদি না থাকতো, চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ রেজাল্ট যদি থাকতো, ডাইরেক্ট কথাটা না থাকতো, আনফোল্ডিং অফ জেনেটিক্স কোডস, তাহলে কিন্তু ঠিক হলেও হতে পারতো, কিন্তু ডাইরেক্ট রেজাল্ট বলে দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু ভুল হবে। শুধুমাত্র বংশগতি বা জেনেটিক্সই শিশুর বিকাশে প্রভাবিত করে না, প্রভাবিত করে শিশুর বিকাশকে, তার সাথে অন্যান্য বিষয়ও আছে। রিজনে কি বলা আছে? চাইল্ডহুড ইজ আ ন্যাচারাল বায়োলজিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। ন্যাচারাল বায়োলজিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট রিজনেই বলা হচ্ছে চাইল্ডহুড ইজ আ ন্যাচারাল বায়োলজিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। শুধুমাত্র কি বায়োলজি হেল্প করে ডেভেলপমেন্টে? না, সেখানে সোশ্যাল ইমোশনাল অনেক কিছু বিষয় আছে, সেগুলোও ডেভেলপমেন্টের পার্ট। তাই রিজনটাও ভুল, দুটোই ভুল হবে, তাই দুয়েরটা অ্যান্সার হবে। বোথ এ অ্যান্ড আর ফলস। 15টা দেখি। আবার অ্যাসারশন রিজন, কতগুলো অ্যাসারশন রিজন দিয়েছে দেখেছো? অ্যাসারশন রিজন কিন্তু করতে তখনই পারা যায় যদি কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে, তার জন্য থিওরি পড়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো বা কোশ্চেন অ্যান্সার সলভ করলে এভাবে বুঝে বুঝে করতে হবে, সেটা এখানে আমি করিয়ে দেবো সলভ। তো তোমরা যদি জুড়ে থাকো, তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্ট করে বলো, আমি নিশ্চয়ই করিয়ে দেব। আসলে যারা পড়ান তাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ। তোমাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছে না মুখোমুখি, তো তোমাদের সঙ্গে ইন্টারাকশান হবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা দেখছো, বুঝতে চাইছো, পড়তে চাইছো, তাহলে আমি আরেকটু মোটিভেশন পাবো এই সমস্ত ভিডিওগুলো করার। না হলে আমার মনে হবে ফালতু সময় নষ্ট করছি, কেউ বুঝতে চাইছে না, পড়তে চাইছে না, ছাড়ো, আমি আমার নিজের অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব। তো সেটা মাথায় রেখো। আচ্ছা চলো, এখানে অ্যাসারশানে কি বলা হয়েছে? টিচার্স শুড নট অ্যাসোসিয়েট লার্নিং উইথ স্ট্রিক্ট ডিসিপ্লিন বিকজ চিলড্রেন ডু নট লার্ন এফেক্টিভলি ইন অ্যান এনভায়রনমেন্ট অফ ফিয়ার অ্যান্ড স্ট্রেস। অ্যাসারশানে বলা হচ্ছে টিচার শুড নট অ্যাসোসিয়েট লার্নিং উইথ স্ট্রিক্ট ডিসিপ্লিন। শিক্ষকের শিক্ষণকে কঠোর ডিসিপ্লিন বা কঠোর শৃঙ্খলার সঙ্গে যুক্ত করা উচিত নয়। শিক্ষণকে কঠোর শৃঙ্খলার সঙ্গে যুক্ত করা উচিত নয়। বিকজ কারণ চিলড্রেন ডু নট লার্ন এফেক্টিভলি ইন অ্যান এনভায়রনমেন্ট অফ ফিয়ার অ্যান্ড স্ট্রেস। শিশুরা ভালো শিখতে পারে না ভয়ের এবং চাপের পরিবেশে বা পরিস্থিতিতে, তারা ভালো শিখতে পারে না। শিক্ষকের বলা হচ্ছে শিক্ষণকে স্ট্রিক্ট ডিসিপ্লিন বা কঠিন শৃঙ্খলার সঙ্গে যুক্ত করা উচিত না শিক্ষণকে, কারণ শিশুরা ভয় এবং চাপের পরিবেশে ভালো শিখতে পারে না। এটা অ্যাসারশনে বলা হলো। রিজনে কি বলা হচ্ছে? আর্লি চাইল্ডহুড ইজ আ সেন্সিটিভ পিরিয়ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। আর্লি চাইল্ডহুড ইজ আ সেন্সিটিভ পিরিয়ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে চাইল্ডহুড থেকেই কিন্তু বেশি প্রশ্ন আসছে দেখা যাচ্ছে। আর্লি চাইল্ডহুড ইজ আ সেন্সিটিভ পিরিয়ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার বিকাশের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড একটা সেন্সিটিভ পিরিয়ড বলা হচ্ছে। এখানে কোনটা ঠিক হবে? অবশ্যই আর্লি চাইল্ডহুডেই ভাষার বিকাশ হয় সবচেয়ে বেশি, আমরা জানি। ভাষার বিকাশের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই সময় শিশুদের সাথে যত বেশি কথা বলবো, তাদের ভাষার বিকাশ তত বেশি হবে। তাই রিজনটা তো ঠিক আছে। টিচার শুড নট অ্যাসোসিয়েট লার্নিং উইথ স্ট্রিক্ট ডিসিপ্লিন। হ্যাঁ, শিক্ষণকে একদম কঠোর শৃঙ্খলার মধ্যে ভালো শিক্ষণ হয় না। শিশুরা চাপ ভয়ে কত ভালো শিখবে, ভয়ের মারে একটুখানি শিখবে আবার ভুলে যাবে। তো এতে কি এফেক্টিভলি বা লং টার্ম লার্নিং হয়? আমার মনে হয় না। আমার মনে হয় না। তাই এটাও ঠিক, এখানে তাই বলা হয়েছে যে হয় না। তো অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, কিন্তু এই চাপের মধ্যে শিক্ষণের সঙ্গে ভাষার বিকাশ, সেন্সিটিভ পিরিয়ড এর কোনো যোগ নেই। মানে এই রিজনের জন্য এটা ঠিক এমনটা নয়। অ্যাসারশন আর রিজন দুটো ঠিক, কিন্তু আরটা কারেক্ট রিজন নয় অ্যাসারশনের। তাই এখানে অ্যান্সার হবে 3-এরটা। আমার মনে হচ্ছে 15-র দাগে 3-এরটা অ্যান্সার হবে। বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এবার আমরা 16টা চলি।
Learned patterns of culturally approved masculine and feminine behaviors are referred to as gender stereotypes, roles, bias, constancy. কোনটা ঠিক? Learned pattern of culturally approved masculine and feminine behaviors বলা হচ্ছে লার্ন প্যাটার্নস, মানে যেগুলো আমরা অলরেডি জানি, কালচারাল যে লার্ন প্যাটার্নগুলো হয়, একই কালচার, অর্থাৎ বলা হচ্ছে একই কালচার ফলো করে যাওয়া। লার্ন প্যাটার্ন অফ কালচারালি অ্যাপ্রুভড ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন বিহেভিয়ার্স বলা হচ্ছে পুরুষ ও নারীর কাছ থেকে প্রত্যাশিত এবং শেখা প্রত্যাশিত আচরণ আর রেফার টু অ্যাজ জেন্ডার ড্যাশ লার্ন প্যাটার্ন অফ কালচারালি অ্যাপ্রুভড, যেগুলো সোসাইটিতে কালচারালি অ্যাপ্রুভড, মানে সোসাইটিতে এই কালচারটা ফলো করা উচিত, যেগুলো আমরা শিখি সেইগুলো ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন বিহেভিয়ার, সেই ধরনের ম্যাসকুলাইন মানে পুরুষের কাছ থেকে এবং নারীর কাছ থেকে পাওয়া আচরণ কি বলে, অর্থাৎ কালচারালি অ্যাপ্রুভড সোশ্যাল যে সমস্ত বিহেভিয়ার আছে, যেগুলো আমরা অলরেডি জানি, যেগুলো সমাজে করা উচিত, সেইগুলো যখন একজন পুরুষ এবং নারী ফলো করে সেটাকে কি বলা হয়? জেন্ডার স্টেরিওটাইপস, জেন্ডার রোলস, বায়াস, জেন্ডার কনস্ট্যান্সি। কোনটা ঠিক? অবশ্যই জেন্ডার রোলস। কালচারালি অ্যাপ্রুভড কালচারই আমাদের ফলো করা উচিত, যেগুলো আমরা জানি, যেগুলো শিখেছি ছোট থেকে, সে পুরুষ হোক বা নারী হোক, আমাদের প্রত্যেকেরই সেই ধরনের ম্যাসকুলাইন এবং ফেমিনাইন আচরণগুলি ফলো করা উচিত। আর যখন আমরা সেটা করি সেটাকে বলা হচ্ছে জেন্ডার রোলস, মানে আমাদের সেটাই হচ্ছে লিঙ্গ, আমাদের লিঙ্গের ভূমিকা, অর্থাৎ আমরা যে লিঙ্গের মানুষ সেই লিঙ্গের, সে পুরুষ হোক বা নারী হোক, তার জন্য যে কালচারটা অ্যাপ্রুভড সোসাইটিতে, যেটা আমরা শিখে এসেছি যে এটাই অ্যাপ্রুভড, এটাই করা উচিত, সেটা যখন আমরা ফলো করি সেটাই আমাদের ভূমিকা, সেটাই সমাজ থেকে যেটা আমরা শিখেছি, যেটা সমাজ এক্সপেক্ট করে, সেটাই আমাদের ভূমিকা। আর স্টেরিওটাইপ মানে কি? স্টেরিওটাইপ মানে হচ্ছে রোল, জেন্ডার রোল মানে হচ্ছে কীরকম আচরণ করা উচিত, যেগুলো অ্যাপ্রুভড আচরণ সেগুলো করা উচিত, তাই এটা জেন্ডার রোল। আর স্টিরিওটাইপ মানে হচ্ছে বিশ্বাস বা ধারণা, নারী পুরুষ সম্পর্কে আমরা কিছু বিশ্বাস নিয়ে যদি চলি, ফলস বিলিভ বা কিছু বিলিভ নিয়ে চলি, যে নারী মানে এটাই, পুরুষ মানে এটাই, নারী মানেই দুর্বল হবে, নারী মানেই সে কল্পনার মধ্যে থাকবে, সে বোকা হবে, এই ধরনের বিশ্বাস নিয়ে চলি যদি, পুরুষ মানে সে কাঁদবে না, পুরুষ মানে সে কঠোর হবে, সবসময় শক্ত থাকবে, এই বিশ্বাস বা ধারণা নিয়ে যদি চলি সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ পার্টিকুলার লিঙ্গভিত্তিক যে বিশ্বাস, জেন্ডার ওয়াইজ যে বিলিফ, যে এই জেন্ডার মানে এটাই, সেটাকে বলা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। আর জেন্ডার বায়াস মানে কুসংস্কার, প্রিজুডাইস, অর্থাৎ কোনো জেন্ডারের প্রতি পার্টিকুলার বায়াস, যে মেয়েদের ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না, এটা জেন্ডার বায়াসনেস। বা ছেলেদের বাইরের কাজ ছেলেদেরই করতে হবে, এটা হচ্ছে জেন্ডার বায়াসনেস। কিছু কুসংস্কার, মেয়েদের ঠাকুর ঘরে যাওয়া যাবে না পিরিয়ডস হলে, এইগুলো জেন্ডার বায়াসনেস। আর কনস্ট্যান্সি মানে পার্মানেন্সি, যেটা কনস্ট্যান্টলি চলতে থাকে, তো এটার সাথে তো কোনো ভূমিকা নেই। তাহলে মনে রাখো, রোল মানে হচ্ছে বিহেভিয়ার, এক্সপেক্টেড বিহেভিয়ার, অ্যাপ্রুভড বিহেভিয়ার। স্টিরিওটাইপ মানে বিলিভ, পার্টিকুলার জেন্ডারের প্রতি কিছু বিলিভ। আর বায়াস মানে প্রিজুডাইস, কুসংস্কার, কিছু বায়াসনেস থাকে মেয়েদের প্রতি, না না আমি চাই আমার মেয়ে হোক কারণ আমার মেয়ে ভালো লাগে, আমি চাই আমার ছেলেই হোক কারণ আমার ছেলে ভালো লাগে। এই যে বায়াসনেস, ছেলেদেরকে বেশি ভালো লাগা বা মেয়েদেরকে বেশি ভালো লাগে, এটাকেই বলা হচ্ছে বায়াসনেস। কনস্ট্যান্সি মানে যেটা ক্রমাগত চলতে থাকে, পার্মানেন্সি। 17টা দেখি এবার। How should a teacher deal with students who are distracted in her class? বলা হচ্ছে টিচার কিভাবে সেই স্টুডেন্টের সঙ্গে ডিল করবে, সেই স্টুডেন্টদের সঙ্গে ডিল করবে যারা ডিস্ট্রাক্টেড ইন হার ক্লাস, ক্লাসের থেকে যারা ডিস্ট্রাক্টেড মানে যাদের মনোযোগ নেই ক্লাসে, তাদের সঙ্গে কিভাবে ডিল করবে একজন টিচার। অফার ম্যাটেরিয়াল রিওয়ার্ডস ফর এভরি ক্লাস দ্যাট দে আর অ্যাটেন্টিভ ইন, অর্থাৎ ম্যাটেরিয়াল রিওয়ার্ডস কিছু দেওয়া, টাকা পয়সা চকলেট
গিফটস কিছু দেওয়া যাতে তারা অ্যাটেন্টিভ থাকে, না এরকম তো করা যায় না। রোজ রোজ স্টুডেন্টদেরকে গিফট দিতে হলে তো অ্যাটেন্টিভ ক্লাসে করানোর জন্য ফকির হয়ে যেতে হবে টিচারকে। গিভ দেম সিভিয়ার পানিশমেন্ট, তাদেরকে সিভিয়ার জোরালো কোনো শাস্তি দেওয়া, না তাহলে তো আর ক্লাসেই আসবে না। কল দ্য পেরেন্টস অ্যান্ড থ্রিটেন টু গিভ সিভিয়ার পানিশমেন্ট টু দ্য চিলড্রেন, তাদের পেরেন্টসদের কল করা এবং ওই জোরালো শাস্তি দিতে বলা তাদের শিশুদের বা ছেলে মেয়েদের, না এটাও করা যাবে না, এটা করলে বাড়ির ছেড়েই পালিয়ে যাবে ভয়। চারেরটা কি বলা হয়েছে, ডিভাইড দ্য ক্লাস ইন্টু ম্যানেজেবল গ্রুপস অ্যান্ড লেট দেম লার্ন কোঅপারেটিভলি, হ্যাঁ এটাই হবে, ক্লাসকে দুটো আলাদা ভাগে ভাগ করে দেওয়া হোক যেগুলোকে টিচার ম্যানেজ করতে পারবে এবং তাদেরকে সহযোগিতামূলক শেখানো হোক, একে অপরকে সাহায্য করে তারা শিখবে। তো এটা যদি করা যায় তাহলে কিন্তু স্টুডেন্টদেরকে অ্যাটেন্টিভ রাখা যেতে পারে। তো 17 চারেরটা ঠিক। 18টা আবার দেখো অ্যাসারশন রিজন, কত অ্যাসারশন রিজন দিয়েছে সিডিপি থেকে একটা প্রশ্নে। আচ্ছা, অ্যাসারশনে কি বলা হয়েছে, টিচার ইন মিডল ক্লাসেস অফেন হ্যাভ ডিফারেন্ট এক্সপেকটেশন ফ্রম বয়েজ অ্যান্ড গার্লস। বলা হচ্ছে মিডল ক্লাসের যারা টিচার তারা ছাত্র এবং ছাত্রীর কাছ থেকে আলাদা আলাদা ধরনের এক্সপেকটেশন রাখে প্রায়। বিলিভ অ্যাবাউট সেক্স ডিফারেন্সেস ইনফর্ম স্টিরিওটাইপস, একটু আগেই বললাম বিলিভ মানে স্টিরিওটাইপ, সেটাই বলেছে। বিলিভ অ্যাবাউট সেক্স ডিফারেন্সেস ইনফর্ম স্টিরিওটাইপস হুইচ অফেন লিডস টু জাস্ট টু লেভেলস বয়েজ অ্যান্ড গার্লস, যেটা সাধারণত দুটো লেভেলেই থাকে বয়েজ অ্যান্ড গার্লস। কোনটা ঠিক? আচ্ছা, টিচার ইন মিডিল ক্লাসেস ওপেন হ্যাভ ডিফারেন্ট এক্সপেকটেশন ফ্রম বয়েজ অ্যান্ড গার্লস। মিডিল ক্লাসের যারা টিচার হয় তারা ডিফারেন্ট এক্সপেকটেশন রাখে ছাত্র এবং ছাত্রীদের কাছ থেকে। অ্যাসারশনে এটা বলা হচ্ছে, হ্যাঁ হতে পারে ছাত্রছাত্রী। বিলিভ অ্যাবাউট সেক্স ডিফারেন্সেস ইনফর্ম স্টিরিওটাইপের কথা বলে সেক্স ডিফারেন্স সের ওপর যে আমরা বিলিভ করি, বিশ্বাস করি এই জেন্ডার বা এই সেক্স এটা করতে পারবে, ওই সেক্স ওটা করতে পারবে না, এই যে বিশ্বাস, সেগুলো জেন্ডার স্টিরিওটাইপের ধারণা। হুইচ ওপেন লিডস টু, যেগুলো আমাদেরকে জাস্ট টু লেভেলস বয়েজ অ্যান্ড গার্লস, যেটা আমাদেরকে দুটো জেন্ডারেই ফোকাস করায় আর কি। হয় বয়েজ মানে এটা হয় ছেলে করবে, ওটা হয় মেয়ে করবে, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লসে সীমাবদ্ধ করে দেয়। কিন্তু এখন আরও নানা রকম বয়েজ গার্লস বাদ দিয়েও এখন জেন্ডারসে আদার্স ব্যবহার করা হয়, নানা রকম সেক্স বিলিভ রয়েছে, নানা রকম সেক্স প্যাটার্ন রয়েছে। তো কিন্তু আমাদের দুটো লেভেলেই ফোকাস করতে হেল্প করে এই জেন্ডার স্টেরিওটাইপ। তো এটা আমরা তাহলে দুটোই ঠিক আমার মনে হচ্ছে, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 18 দাগের চারেরটা হবে। পরেরটা দেখি, 19এরটা কি বলা হচ্ছে, গিভেন বিলো আর টু, এটাও আবার অ্যাসারশন রিজন। অ্যাসারশনে কি বলা হচ্ছে, ইনক্লুশন ইনকর্পোরেটস অ্যাকসেপ্টেন্স of differences and ensuring that all forms of exclusion are removed। বলা হচ্ছে inclusion incorporates acceptance of differences। ইনক্লুসিভ এডুকেশন থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে, বলছে inclusion incorporates, inclusion বলতে বোঝায় acceptance of differences, মানে ডিফারেন্স জাতি ধর্ম বর্ণের বা শারীরিক মানসিকভাবে ডিফারেন্সেস থাকা ডিফারেন্সগুলোকে একসেপ্ট করতে শেখায়। হ্যাঁ, ইনক্লুশনের অর্থ তো তাই, একই ক্লাসরুমের মধ্যে একই ছাতার তলায় সবাইকে নিয়ে আসা, যা তাদের মধ্যে যতই ডিফারেন্স থাকুক, অর্থাৎ সেটাকে একসেপ্ট করতে পারা, ঠিকই আছে। অ্যান্ড এনশিওরিং দ্যাট অল ফর্মস অফ এক্সক্লুশন আর রিমুভড, এবং এটা এনশিওর করে, এটাকে বজায় রাখে যে সমস্ত এক্সক্লুশন মানে ইনক্লুশনের অপোজিট, ডিফারেন্সকে বাহবা দেওয়া, সেগুলোকে রিমুভ করে। হ্যাঁ ঠিকই আছে, ডিফারেন্স ওয়াইজ যে এক্সক্লুশন সেগুলোকে বাদ দেয় ইনক্লুসিভ এডুকেশন। হ্যাঁ, তার মানে অ্যাসারশন ঠিক আছে। রিজনে বলা হচ্ছে ডাইভার্সিটি শুড বি ভ্যালুড রাদার দেন লুকিং অ্যাট ইট অ্যাজ অ্যান অবস্টাকেল। ডাইভার্সিটি শুড বি ভ্যালুড রাদার দেন লুকিং অ্যাট ইট অ্যাজ অ্যান অবস্টাকেল। ডাইভার্সিটিকে ভ্যালু দেওয়া উচিত, এটাকে একটা বাধা হিসেবে দেখার চেয়ে বরং ডাইভার্সিটি বা যে বৈপরীত্য আছে সেগুলোকে মূল্য দেওয়া উচিত, সেগুলোকে ভ্যালু দেওয়া উচিত।
হ্যাঁ ঠিকই আছে, ডাইভার্সিটি তো বাধা না, ডাইভার্সিটি থেকে আমরা শিখতে পারি, ডাইভার্সিটির মূল্য আছে। তাই তো ভারতবর্ষকে বলা হয় বৈচিত্র্যের মাঝে ঐক্য। বিভিন্ন বৈচিত্র্যের মানুষজন থাকে, তার মধ্যেও যে একতা, তার মধ্যেও যে ইনক্লুশন, এক ছাতার তলায় আমরা সবাই আছি, সেটাই তো ডাইভার্সিটিকে ভ্যালু দেওয়া, আর সেটাই তো ইনক্লুশনের কথা। তাই অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এবং রিজন কারেক্ট এক্সপ্লেনেশনও। তাই এখানে 2-এর দাগেরটা ঠিক হবে। 20টা কি বলা হচ্ছে, ইন অর্ডার টু নার্চার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল অ্যামং স্টুডেন্ট আর টিচার শুড ডিজাইন অ্যান্ড ডেলিভার অ্যাক্টিভিটিস হুইচ ডিমান্ড। ইন অর্ডার টু নার্চার, নার্চার মানে প্রতিপালন করা, ক্রিটিক্যাল থিঙ্কিংকে প্রতিপালন করা বা বাড়ানোর জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলকে অ্যামং স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মধ্যে। আর টিচার শুড ডিজাইন, শিক্ষকের ডিজাইন করা উচিত, অ্যান্ড ডেলিভার করা উচিত বা বলা উচিত অ্যাক্টিভিটিস হুইচ ডিমান্ড, বা দেওয়া উচিত সেই সমস্ত কাজ, সেই সমস্ত অ্যাক্টিভিটিস যেগুলো কি ডিমান্ড করে। হুইচ ডিমান্ড লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইসিস, মেয়ার রিট্রাইভাল অফ প্রিভিয়াসলি লার্ন কনসেপ্ট, রোড রিহার্সাল অ্যান্ড মেমোরাইজেশন, সিনথেসিস অ্যান্ড এভালুয়েশন অফ ইনফরমেশন। তার আবার অপশান দেওয়া আছে 2-4, 2-3, 1-4, 1-2। কোনটা ঠিক? বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংকে বাড়ানোর জন্য শিক্ষকের কী ধরনের বিষয়বস্তুর উপর ফোকাস করা উচিত, তার অপশানগুলো দেওয়া আছে। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইসিস, হ্যাঁ লজিক্যাল রিজনিংয়ে অবশ্যই ফোকাস করা উচিত, তবেই তো ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে। মেয়ার মানে কেবলমাত্র রিট্রাইভাল অফ প্রিভিয়াসলি লার্ন কনসেপ্ট, যেগুলো আগে পড়েছে সেগুলোইকেই মুখস্থ করা বা বলতে পারার ক্ষমতাকে বাহবা দেওয়া উচিত না, সেগুলোর সঙ্গে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো সম্পর্ক নেই। রোড রিহার্সাল অ্যান্ড মেমোরাইজেশন মানে ওই একই জিনিস, মুখস্থ করা আর ঝাড়া, তো সেটার সঙ্গেও সম্পর্ক নেই। 4-এরটা সিনথেসিস অ্যান্ড এভালুয়েশন অফ ইনফরমেশন, হ্যাঁ এটাও তো ঠিক। সিনথেসাইজ করা, একটা অন্যটার সঙ্গে জুড়তে পারা, সেগুলোর মূল্যায়ন করতে পারা, তো এটা হবে। আর লজিক্যাল থিঙ্কিং, তার মানে 1-4 কোথায় আছে? 3-এর দাগে, তার মানে 20-3-এরটা অ্যান্সার হবে। 21-এরটা আবার জ্যাপ মিয়াজে পড়ে নিও, আমার ক্লাস দেখে নিও যারা দেখোনি। অ্যাকর্ডিং টু জ্যাপ মিয়াজে, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু মেক চেঞ্জেস ইন ড্যাশ দ্য বেসিক বিল্ডিং ব্লকস ফর, এই যে বেসিক বিল্ডিং ব্লকস, এটা আমি বারবার বলেছি স্কিমা পড়াতে গিয়ে, বেসিক বিল্ডিং ব্লকস বলা হয় স্কিমাকে। কনসেপ্ট, কগনিটিভস ম্যাপ, স্কিমাস, অ্যাসোসিয়েশন। স্কিমা হবে অবভিয়াসলি, হ্যাঁ এটা খুব সহজ ছিল। বেসিক বিল্ডিং ব্লকস কথাটা যারা জানো তাদের আর অন্য কিছু দেখারই দরকার নেই। ইন্টেলিজেন্ট ইজ দ্য এবিলিটি টু মেক চেঞ্জেস ইন স্কিমাস, দ্য বেসিক বিল্ডিং ব্লকস ফর লার্নিং। স্কিমা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস ফর লার্নিং। কেন বেসিক বিল্ডিং ব্লকস বলে, এগুলো সব ভিডিও দেখলে বুঝতে পারবে। 22-এরটা, কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ইমপ্লাইজ ফোকাস অন রিপ্রোডাকশন অফ নলেজ। কনস্ট্রাকটিভিস্ট মানে যারা জ্ঞানকে নতুনভাবে সংগঠন করে এবং অ্যাক্টিভলি শেখার কথা বলে ছাত্রছাত্রীদের, সেটা কী ধরনের বিষয়কে গুরুত্ব দেয়? ফোকাস অন রিপ্রোডাকশন অফ নলেজ, জ্ঞানের রিপ্রোডাকশন করাকে, ফোকাস অন রিপ্রোডাকশন অফ নলেজ। ভিউইং লার্নিং অ্যাজ আ প্যাসিভ প্রসেস, ইউজিং মাল্টিপল পেডাগোগিক্যাল স্ট্র্যাটেজিস, এমফাসিস অন দ্য রোল অফ টিচার অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। কোনটা ঠিক? কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ইমপ্লাইজ ফোকাস অন রিপ্রোডাকশন অফ নলেজ, জ্ঞানের রিপ্রোডাকশন মানে ওই মুখস্থ বলা, একই জিনিস না, সেটা হবে না। মুখস্থ বলায় কী আছে? ভিউইং লার্নিং অ্যাজ এ প্যাসিভ প্রসেস, প্যাসিভ তো বলেই নি, অ্যাক্টিভের কথা বলেছে, মানে তুমি বসে থাকো, টিচার কি বলছে শোনো আর চলে যাও, সেটা তো নয়। ইউজিং মাল্টিপল পেডাগোগিক্যাল স্ট্র্যাটেজিস, হ্যাঁ মাল্টিপল পেডাগোগিক্যাল মানে কনস্ট্রাকটিভিস্টরা তো অবজারভেশনের কথা বলে, দেখে দেখে শেখার কথা বলে, ইন্টারাকশানের কথা বলে, তো সেখানে যদি মাল্টিপল পেডাগোগিক্যাল স্ট্র্যাটেজিস মানে বিভিন্ন টিচিং মেথড, ডিসকাশন, লেকচার, ডেমনস্ট্রেশন, স্কিল বেসড, হাতে কলমে শিক্ষা, হিউরিস্টিক মেথড, এই সমস্ত মাল্টিপল পেডাগোগিক্যাল স্ট্র্যাটেজিস যদি ফলো করা হয়, তারা আরও ভালো শিখবে, তারা সর্বদা অ্যাক্টিভ থাকবে, নিজেরা হাতে কলমে কাজ করে শিখবে। তো 3-এরটাই ঠিক হবে। 4-এরটা কী বলছে দেখে নিই, এমফাসিস অন দ্য রোল অফ টিচার অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। না, টিচার এখানে ইনস্ট্রাক্টর না কনস্ট্রাকটিভিজমে, তো এটাও হবে না, 3-এরটাই ঠিক হবে। ডিসলেক্সিয়া ইজ আ ড্যাশ ডেভেলপমেন্টাল রাইটিং ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল মোটর ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল অটোইমিউন ডিসঅর্ডার। এটা খুব সহজ, 23-এর দাগেরটা তোমরা কমেন্ট করে বলো কোনটা ঠিক হবে।
24-এরটা দেখি। আবার অ্যাসারশন রিজন, কত অ্যাসারশন রিজন দিয়েছে বাপরে বাপ। অ্যাসারশন, এফেক্টিভ টিচিং ইনভলভস প্রেজেন্টিং ইনফরমেশন টু স্টুডেন্ট ইন অ্যান অর্গানাইজড ম্যানার অ্যান্ড প্রোভাইড অপরচুনিটিস ফর ডিসকাশন। এফেক্টিভ টিচিং মানে যেটা কার্যকরী শিখন, ইনভলভস প্রেজেন্টিং ইনফরমেশন তথ্য তুলে ধরা, ইনভলভস মানে এফেক্টিভ টিচিং, ইনভলভস মানে এফেক্টিভ টিচিং এগুলো করে, প্রেজেন্টিং ইনফরমেশান তথ্য তুলে ধরে ছাত্রছাত্রীদের সামনে, ইন অ্যান অর্গানাইজড ম্যানার গোছানো পদ্ধতিতে, অ্যান্ড প্রোভাইড অপরচুনিটিস এবং তাদেরকে সুযোগ দেয় ডিসকাশান আলোচনা করার। বা খুব ভালো কথা 24-এর দাগেরটা, তার মানে এটা তো ঠিকই হবে, তবেই তো এফেক্টিভ টিচিং হবে, যেখানে ছাত্রছাত্রীদের একটা অর্গানাইজড ম্যানারে তথ্য তুলে ধরা হচ্ছে, তাদেরকে ডিসকাশনের সুযোগ দেওয়া হচ্ছে, তো এটা তো ঠিক হবেই। রিজন, লার্নিং ইজ প্রাইমারিলি আ প্রসেস অফ মেমোরাইজেশন। শিখন হলো মেমোরাইজেশনের একটা প্রসেস, অ্যান্ড রিপ্রোডাকশান, সেই স্মৃতিতে ধরে রাখা, মুখস্থ করে আর বলো, এই জিনিস থাকলে হবেই না, আগেই বাদ দিয়ে দেবে। তো রিজনটা ভুল, অ্যাসারশন ঠিক। 24-এর দাগের এ ট্রু আর ফলস, তার মানে 3-এরটা হবে। আচ্ছা 25-এরটা দেখিনি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজি ফর চিলড্রেন। এফেক্টিভ মানে ওই কার্যকারী, ভালো শিখন যেটা, কোনটা সেটা? ফর চিলড্রেন উইথ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কোনটা ভালো শিখন? শিডিউলিং লং অ্যান্ড ননস্টপ লেকচার। ননস্টপ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে তাদের অ্যাটেনশন বেশিক্ষণ থাকে না, তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এডিএইচডি বলা হয়, তারা সবসময় চঞ্চল হয়ে থাকে, একটা বিষয়ে ফোকাস করতে পারে না, হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে। তাদের জন্য কোন ধরনের টিচিং প্রয়োজন? শিডিউলিং লং অ্যান্ড ননস্টপ লেকচার। ননস্টপ লেকচার দিয়ে গেলে না, তারা তো শুনতেই পারবে না, এমনিই চঞ্চল, তারপর সারাদিন লেকচার দিয়ে যাও, কি শুনবে? প্রোভাইডিং কনস্ট্যান্ট ক্রিটিক্যাল ভার্বাল ফিডব্যাক। কনস্ট্যান্ট ক্রিটিক্যাল অ্যান্ড ভার্বাল ফিডব্যাক। কনস্ট্যান্ট ক্রিটিক্যাল মানে ডিপ, ভার্বাল মানে মৌখিক কথাবার্তা, ফিডব্যাক নিয়ে যাও তাদের থেকে, না তারা পারবে নাকি অত ফোকাস করতে? গিভিং টাস্ক দ্যাট রিকোয়ার মাল্টিটাস্কিং যেগুলোর প্রয়োজন, একসঙ্গে অনেকগুলো, তাদের এমনি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে, তারা মাল্টিটাস্কিং করবে, তাও এটাও হবে না। ইউজিং ভিজুয়াল এইডস অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, হ্যাঁ এটা ঠিক, তাদেরকে যদি কিছু দেখাতে পারো, দেখিয়ে পড়াতে পারো এবং হাতে কিছু কাজ করতে দাও ছোট ছোট, তাও তারা করার চেষ্টা করবে। তো 4-এরটা ঠিক আছে, 25-এর দাগের 4 হবে অ্যান্সার। 26-এর দাগে, আর্লি সিমটমস অফ সেরিব্রাল পালসি ক্যান বি আইডেন্টিফাইড বাই লং ডিলে ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্প্রিহেনশন, ফাইন মোটর অ্যান্ড গ্রস মোটর স্কিল, রিডিং অ্যান্ড রাইটিং, ভিজুয়াল রিকগনিশন অফ অবজেক্টস। কোনটা হবে? সেরিব্রাল পালসি বলতে কি বোঝায় আগে বুঝতে হবে। সেরিব্রাল পালসি হলো একটা নিউরোলজিক্যাল প্রবলেম যেটা ব্রেনের সাথে সম্পর্কিত, যেখানে কিন্তু আমরা কি করি, যেখানে আমাদের বিভিন্ন মুভমেন্ট করতে অসুবিধা হয়, মাসেল টোনে অসুবিধা হয়, পোশ্চার শরীরের অঙ্গভঙ্গি করতে অসুবিধা হয়, কোঅর্ডিনেশনে প্রবলেম হয়, সেটাকে সেরিব্রাল পালসি বলা হয়। তো সেটা কিসের সঙ্গে যুক্ত? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্প্রিহেনশন, বোঝার সঙ্গে না, বোঝার সাথে সম্পর্কিত নেই। রিডিং অ্যান্ড রাইটিং, রিডিংয়ের সমস্যা হতে পারে, রিডিংয়ে সমস্যা হবে না, রাইটিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে যেহেতু মাসল কাজে লাগে, তো রিডিং রাইটিং আছে, এটাও হবে না। ভিজুয়াল রিকগনিশন অফ অবজেক্ট, কিছু দেখতে অসুবিধা নেই। ফাইন মোটর অ্যান্ড গ্রস মোটর স্কিল, এটাই ভালো যাচ্ছে। মোটর মানে অঙ্গ সঞ্চালন, ফাইন মোটর মানে কি প্রথমে বলে দিই, হ্যাঁ ফাইন মোটর মানে হচ্ছে ছোট ছোট মোটর স্কিল, যেরকম আঙুল দিয়ে কোনো কিছু ধরা, ড্রয়িং করা, রাইটিং বললাম, দুটো আঙুলে লিখতে, ছোট মোটর স্কিল যেগুলো, কোথাও চুল করছে চুলকোনো, এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। আর গ্রস মোটর স্কিল যেখানে বড় পেশির ব্যবহার হয়, বসা, দাঁড়ানো, হাঁটা, দৌড়ানো, এগুলো হচ্ছে গ্রস মোটর স্কিল, জিম করা, এই সমস্ত বিষয়ে অসুবিধা। তো সেরিব্রাল পালসি যাদের আছে, ফাইন মোটর আর গ্রস মোটর স্কিলে অসুবিধা দেখা যায়। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ অ্যাকুরেটলি প্রেডিক্টেবল, আর সিম্পল ইউনিটারি প্রসেস। প্রেডিক্ট করা যায় পুরোপুরি অ্যাকুরেটলি? না, ডেভেলপমেন্ট কখন কেমন হবে প্রেডিক্ট করা যায় নাকি? একটা কমপ্লেক্স প্রসেস। আর সিম্পল ইউনিটারি প্রসেস, ইউনিটারি মানে একমুখী? না, ডেভেলপমেন্টের বহুমুখী, ডেভেলপমেন্টের অনেক বিষয় রয়েছে। ডিসঅর্ডারলি অ্যান্ড ইরেটিক, না ডিসঅর্ডারলি কেন হবে? এটাও হবে না। আর ইউনিফাইড প্রসেস, হ্যাঁ ইউনিফাইড, একটা নির্দিষ্ট ইউনিফাইড প্রসেস, এটা হবে।
তো এটাই অ্যান্সার হবে, আ ইউনিফাইড প্রসেস। 27-এর দাগেরটা, এই তিনটে হবে না। 28-এর দাগেরটা দেখো, আবার পেঁয়াজে থেকে কোশ্চেন। পেঁয়াজে কোহলবার্গ, ভাইগটস্কি এগুলো থেকে কত প্রশ্ন দিয়েছে, পেঁয়াজে থেকে তো গাদাখানিক প্রশ্ন। বলা হচ্ছে পেঁয়াজে থিওরি, ইন্টেলিজেন্স ইজ অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ, বুদ্ধি কিসের বিকাশ, এবিলিটি টু ইউজ কালচারাল টুলস, না কালচারাল টুলস, কন্ট্রোল ওভার ওয়ান্স বেসিক ইনস্টিংক্ট বা প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা, না ইমোশনাল ম্যাচিউরিটি, না পেঁয়াজে ইমোশনাল ম্যাচিউরিটি, কগনিটিভ স্কিমাস, এই যে পেঁয়াজে মানে কগনিটিভিটি স্কিমা, এটাই ঠিক হবে। হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডার অফ প্রেজেন্টিং দ্য কনসেপ্ট ফেভার্স এফেক্টিভ লার্নিং, হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডার অফ প্রেজেন্টিং দ্য কনসেপ্টস ফেভার্স এফেক্টিভ লার্নিং, নোন টু আননোন, মানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডার অফ প্রেজেন্টিং দ্য কনসেপ্ট ফেভার্স এফেক্টিভ লার্নিং কখন হবে কোনো কনসেপ্টের ক্ষেত্রে, নোন টু আননোন, আমরা জানা থেকে অজানার দিকে এগোলে এটা হতে পারে। কমপ্লেক্স টু সিম্পল, না জটিল থেকে সহজের দিকে তো যাবোই না, সহজ থেকে জটিলের দিকে যাই। আইকনিক টু সিম্বলিক, আচ্ছা এটাও হতে পারে, আসছি। অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, না অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিটের দিকে গেলে হবে না, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থাকলে হতো, তো এটাও ভুল। তাহলে 1 আর 3-এর মধ্যে কিন্তু একটা হতে পারে। আচ্ছা এখানে দুটো তো ঠিক হবে না, যে কোনো একটা নিতে হবে। এখানে আইকনিক টু সিম্বলিক আছে, নোন টু আননোন হতে পারতো, কিন্তু এটা মনে হচ্ছে ব্রুনারের যে রিপ্রেজেন্টেশন অফ নলেজ যে ধারণা সেখান থেকে দিয়েছে। সেখানে ব্রুনার বলেছিল 3টে স্তরে আমরা শিখি পরপর, একটা হচ্ছে ইনেকটিভ, আর একটা হচ্ছে আইকনিক, তারপরে হচ্ছে সিম্বলিক। ইনেকটিভ মানে কি, ইনেকটিভ মানে ব্রুনার বলেছিল বাস্তব জিনিস হাতে নিয়ে গোনা, মানে কাজ করে অভিজ্ঞতার মাধ্যমে শেখা। আইকনিক মানে হচ্ছে ছবি বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থেকে শেখা, যেমন 3টা আপেল। সিম্বলিক মানে হচ্ছে সিম্বল, নাম্বার, ল্যাঙ্গুয়েজ এগুলোর ব্যবহার করা, যেরকম 3+2 মানে 5, অর্থাৎ পরপর এই 3টে স্টেজ আসে। তাহলে আইকনিক টু সিম্বলিক, আইকন থেকে সিম্বলিক, তাহলে এটাই হবে, ব্রুনারের থিওরি থেকে এটা দেওয়া হয়েছে, এটাই ঠিক হবে, 3-এরটা ঠিক। আচ্ছা এরপর লাস্ট কোশ্চেন সিডিপি থেকে আজকের, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস অফ নলেজ কনস্ট্রাকশন এনকারেজ স্টুডেন্ট টু, বলা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, আবার কনস্ট্রাকটিভিজম থেকে। কনস্ট্রাকটিভিজমে আমরা ভাইগটস্কি পড়েছি, ওই রকম জায়গা থেকেই কিন্তু প্রশ্ন। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস অফ নলেজ, জ্ঞানের ক্ষেত্রে নলেজ কনস্ট্রাকশন, জ্ঞান তৈরি হয়। এনকারেজ স্টুডেন্ট টু, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস অফ নলেজ কনস্ট্রাকশন এনকারেজ স্টুডেন্ট টু, ছাত্রছাত্রীদের কীভাবে জ্ঞান তৈরি হয়, কনস্ট্রাকটিভিস্টরা কী বলে সেটাই আমাদের বলতে হবে। আবার মেমোরাইজেশন, ভাগো এটা তো হবেই না। ইন্টারাক্ট অ্যান্ড কোলাবোরেট উইথ পিয়ার্স, আমি বলেছিলাম ইন্টারাকশান, কোলাবোরেশন এগুলো কনস্ট্রাকটিভিস্টরা বলে, এটা হতে পারে। ফলো সিঙ্গুলার ওয়ে অফ সলভিং আ প্রবলেম, একটাই মাত্র, সিঙ্গুলার মানে একটাই মাত্র পথ বেছে নেওয়া প্রবলেম সলভ করার ক্ষেত্রে, না একটাই পথ নয়, বহু পথ আছে প্রবলেম, এটাও হবে না। কাস্ট অফ দেয়ার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং কাস্ট করা, না এটাও হবে না। তো আমার মনে হয় 30-এর দাগে 2-এরটা হবে, ইন্টারাক্ট অ্যান্ড কোলাবোরেট উইথ পিয়ার, কনস্ট্রাকটিভিস্টদের মতে। তো এই গেল আজকের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, কারণ এটাই মোটিভেশন, এটাই উদ্দীপিত করবে আরও কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে আসার। আর আরও যদি কোশ্চেন অ্যান্সার সেশন চাও, অন্যান্য ইয়ারগুলো যাতে করিয়ে দিতে পারি সেটা যদি তোমরা চাও, তাহলে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য, একসাথে শোনার জন্য, পুরোটা কোশ্চেন সলভ করার জন্য। ভালো থাকবে সবাই।